নমস্কার, স্টোরি টেলার সুচেতনাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ছোট গল্প সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা মেয়াও। এ বাড়িতে পুন্নি ছাড়া আর কেউ ওকে ভালোবাসে না। মানে জীবনে তো একটা ন্যায় নীতি থাকবে। সৌরভের সঙ্গে ওর সোকল প্রেম হয়েছে, তো কি হলো? বাবা মারও তো লাভ ম্যারেজ করেই বিয়ে করেছে। ওদের ওই নোনা বুড়োতলা গ্রামে ওর বাবা মায়ের প্রেম অমিতাভ বচ্চন রেখা প্রেমের উত্তেজনার চেয়ে কম কিছু ছিল না। ওদের বাড়ির কাজের মহিলা শান্তিদি মাকে বলেছে, মেয়েকে মারলে, এদিকে নিজে কি খেলি না দেখিয়েছিলে বাবু। কোনো মেয়েকে তোমার মতো পাঁচিল টপকে পালাতে শুনিনি। শান্তিদিকে সবাই দিদি বললেও শান্তিদির বয়স অনেক, মাকে পর্যন্ত কোলে করে ঘুরিয়েছে। কাজের লোক হলেও বাড়ির লোকের মতোই হয়ে গিয়েছে। মা বলেছে, খারাপ ছেলের জন্য পাঁচিল টপকেছিলাম? তুমি বলো। আমি ডেইজিকে শাসন করি কারণ ওর কাণ্ডজ্ঞান নেই। আগে পরে কিছু ভাবে না, যা ইচ্ছে করে। তুমি বলো, সৌর কি ডেইজির নোকের যোগ্য? ডেইজির বাবা সমীর বটব্যাল এই অঞ্চলের নাম করা লোক, টাকার অন্ত নেই। দক্ষিণ 24 পরগনায় আর দক্ষিণ ঘেরা গ্রামে ওই নুনা বুড়োতলা। এখানকার প্রচুর চাষের জমির সঙ্গে বেশ কয়েকটা মাছের ভেড়ি আছে সমীরের। এছাড়াও মধু কারবারিদের থেকে মধু কেনে, কাঠের ব্যবসাও করে একচেটিয়া। সব মিলিয়ে সমীর বটব্বেল মানেই একটা হৈ হৈ কাণ্ড। কিন্তু তা হলেও মায়ের বেলায় এক নিয়ম আর মেয়ের বেলায় অন্য নিয়ম, তা কেন হবে? এটাতেই রাগ হয়ে যায় ডেজির। সৌরর সঙ্গে নাকি প্রেম করা যাবে না। আরে কেন যাবে না? কাল মায়ের মুখে মুখে এই কথা বলাতেই মা মেরেছিল ওকে। ব্যথা যে গায়ে লেগেছে তা নয়, কিন্তু মনে লেগেছে খুব। মা ওকে বন্দি করে রাখতে চায় সারাক্ষণ। এত রাগ হয় ওর। আর সৌরর সঙ্গে প্রেম না ছাই, কিন্তু সেটা তো কেউ জানে না। সৌরর সঙ্গে প্রেমের নাটকের কারণ তো কাউকে বলতে পারছে না। ডেইজি ঘড়ি দেখল, বেলা 1:30 বাজে। আর সময় নেই। ও শেষবারের মতন দেখে নিল সবটা। হ্যাঁ, সৌরর কথা মতন একটা কাপড়ের থলিতে গয়নাগুলো গুছিয়ে নিয়েছে। পিঠের ব্যাগটায় জামা কাপড় ভরে সকালেই এক ফাঁকে কুয়োতলার পাশে মন্দিরে রেখে এসেছে লুকিয়ে। সব ঠিক আছে, এবার 2টো নাগাদ বেরিয়ে পড়লেই হলো। সৌর চৌধুরীদের পোড়ো বাড়িতে অপেক্ষা করবে। দুগ্গা দুগ্গা বলে নোনা বুড়োতলাকে একবার পার করতে পারলে কে পায় ওকে। ফিজিক্স অনার্স নিয়ে পাশ করেছে ডেইজি। তারপর ভেবেছিল মাস্টার্স করবে কলকাতায় গিয়ে, কিন্তু মা যেতেই দেবে না গ্রাম ছেড়ে। মায়ের কথা হলো যথেষ্ট পড়াশোনা হয়ে গিয়েছে, আর দরকার নেই কিছু। এটা কোনো কথা হলো? রতুর দিদি রূপালিদি কলকাতায় থাকে, সেখানেই ফোনে সব সেটিং করে রেখেছে ডেইজি। সৌর জানে আজ সৌরর সঙ্গে ভালোবেসে পালিয়ে বিয়ে করবে ডেইজি, কিন্তু আসলে তা নয়। আজকের পরিস্থিতির সুযোগ নিয়ে ও সৌরর বাইকে করে যাবে কলকাতায়, তারপর সেখান থেকে টুক করে সরে গিয়ে উঠবে রূপালিদির কাছে। সৌর হয়তো কষ্ট পাবে, কিন্তু ডেইজি নিশ্চিত কয়েক মাসের মধ্যে সৌর ভুলেও যাবে ব্যাপারটা। আসলে পড়াশোনা খুবই দরকারি। কলকাতা একবার পৌঁছে গিয়ে সৌরকে বুঝিয়ে বলবে সবটা, কিন্তু ততক্ষণ এই প্রেমের অভিনয়টা টিকিয়ে রাখতে হবে। এর আগেও একবার পালাতে চেয়েছিল ডেইজি, কিন্তু বাবার এত চেনা জানা জয়নগর পার করার আগেই ধরা পড়ে গিয়েছে। সৌর জানে ডেইজি সৌরকে ভালোবাসে, গ্রামের সবাই তা জানে, আর সেটাই সবাইকে জানতে দিয়েছে ডেইজি। ওর আসল উদ্দেশ্য কেউ জানে না। সৌর বলেছে যে পালাতেই হবে আজ, কারণ আজকের মতন এমন সুযোগ আর আসবে না। আজ বিকেলের দিকে আসবে ওমপুর ঝড়, সবাই নিজেকে বাঁচাতে ব্যস্ত থাকবে।
সেই সুযোগে যা করার করবে ওরা। ততক্ষণ প্রেমের অভিনয়টা চালিয়ে যেতে হবে ডেইজিকে। আসলে এই অভিনয়টা একটু বেশি হয়ে গিয়েছিল বলেই মা মেরেছে, কিন্তু এটা আশা করেনিও। খুব মন খারাপ লাগছে, আর বাড়ি থেকে পালাবার মোটিভেশনটাও শক্ত হচ্ছে। মনে হচ্ছে কার জন্য থাকবে ও, কিসের জন্য থাকবে? তাই তো আজ চলে যাবে। এই কাপড়ে বাঁধা গয়না, ওই মন্দিরে লুকিয়ে রাখা ব্যাগ আর ছোট্ট পুন্নিকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, পুন্নিকে রেখে যাওয়া যাবে না। পুন্নির বয়স কয়েক মাস, ঠিক তুলোর বল একটা। সাদা আর ছাই রঙের আলো ছায়া দিয়ে তৈরি বিড়াল ছানা। চোখ দুটো দেখলেই ডেইজির মনটা কেমন করে। আরো মন খারাপ করে এটা ভাবে যে পুন্নি কথা বলতে পারে না। আজ পর্যন্ত একবারও মেয়াও বলে ডাকেনি। বোবা বেড়াল বলে মাঝে মাঝে মা বিরক্ত হয়, কিন্তু ওটাই যেন আরো বেশি করে আকর্ষণ করে ডেইজিকে। যারা বলতে পারে না কিছু, তাদের বুকের তলায় কত ইচ্ছা যে মরে যায়, বলতে না পারার কষ্টটা বোঝে ডেইজি। এই যে ওর পড়াশোনার ইচ্ছে, এই যে সৌরকেও ব্যবহার করছে, তার জন্য কি ওর অপরাধবোধ কম হয়? সেটা তো বলতে পারে না কাউকে, চেপে আছে। সেটা কম কষ্ট? কোলে ধরা ছোট্ট পুন্নিকে আবার দেখলো ডেইজি। মনে হলো আসলে ও নিজেকেই হাতে ধরে নিয়েছে। টাকাটা আবার গুনল সৌর। 2 লাখ। রাখাল পোদ্দার লোকটা খুব খেলোয়াড় আছে, টানা মালের কারবার করে। ঠাকুরদার অ্যান্টিক হিরে বসানো ঘড়ির জন্য শালা চাইলো 5 আর পেল 2। বলে কিনা যদি বেশি ভ্যাটকাও তাহলে ভেড়িতে নিয়ে গিয়ে পিস পিস করে মাছেদের খাইয়ে দেব। কি মাছ চাষ করে ভেড়িতে? হাঙর? হাঙর কি মাছ কে জানে। সৌর টাকাগুলো ব্যাগে ভরে রাখলো। যা পাওয়া যায় তাই লাভ। নরেশ পাজাকে দিতে হবে 5 লাখ। তারপর মুম্বাইয়ের মতন দামি শহরে 2-4 মাস থাকতে হলে লাগবে আরো 2 মতন। এছাড়া হাত খরচা আছে, আগে থেকে বোঝা যায় না এমনও খরচ আছে। অর্থাৎ মোটামুটি ভাবে 8-9 লাখ হাতে থাকলেই সেফ। আরে বাবা, স্ট্রাগল করতে গেলেও তো অন্ধের মতন ঝাঁপিয়ে পড়া যাবে না। এইখানে 2 আছে, ওর নিজের কাছে আছে আরো 2, মানে আরো 5 শট। ডেইজি বলেছে ওর জন্য 20-25 লাখ টাকার গয়না গড়ানো আছে, তার ওপর মায়ের গয়না তো আছেই। কিন্তু বাড়িতে তো সব গয়না নেই, ব্যাংকে রাখা আছে। বাড়িতে ডেইজির নিজের কাছে যা গয়না আছে তাতে মোটামুটি 6 লাখের মতো হবে, তাতেই হয়ে যাবে মনে হয়। দরকার পড়লে 2-4 মাস পার করে আরো কয়েকটা মাস চালিয়ে নিতে হতে হবে। সৌর একটা জিনিস ছোট থেকেই বোঝে, যেটা ওর স্বপ্ন সেটা ওর হয়ে অন্য কেউ পূরণ করে দেবে না। যা করতে হবে ওকেই করতে হবে, তাই রুথলেস হতে হবে। ছোটবেলায় ঋত্বিক রোশনের কাহো না প্যার হ্যায় দেখার পরেই ও বুঝেছিল জীবনে নায়ক না হওয়া অবধি ওর শান্তি নেই। সেই দিন থেকে এখনো 24 বছর বয়স ওর। এখনো যদি চেষ্টা না করে তো কবে করবে? কলকাতায় নরেশ পাজার সঙ্গে দেখা হয়েছিল স্টুডিও পাড়ায়। সেখানে নরেশ ওকে দেখেই বলেছিল, আরে বাংলা ফিল্মের হিরো হয়ে কি করবে? তোমার এই হাইট, এই ছাতি, এসব তো মুম্বাইয়ে মানায়, এসব মুম্বাইয়ের জন্য তৈরি। তবে এই তোমার নাম সৌরসেন ধর, এইটা চলবে না, পাবলিক কনফিউজ হয়ে যাবে। সেন নাকি ধর, দুটো টাইটেল, কোনটাকে ধরবে? মান্নাদের পরে আরো জোড়া টাইটেলের লোক বাজারে নেই। আমি তো আসলে কাস্ট ডিরেক্টর, আমাকে এইসবও ভাবতে হয়।
এখানে এসেছি নতুন ছবির জন্য হিরো খুঁজতে। তুমি একদম পাক্কা আছো। তবে ভাই, টাকা লাগবে। সোজা কথা বলছি, আমাকে 5 লাখ দেবে, তোমায় কাস্ট করে দেব। তারপর ফিল্ম থেকে যা পাবে তার 2% নেব, বুঝেছো? রাজি থাকলে বলো। আর মুম্বাই যেতে হবে না, কলকাতাতেই ডিল হয়ে যাবে, কেমন? এটা ছিল গত বছরের অক্টোবরের কথা, আর এখন জুন মাস। সারা পৃথিবী ভাইরাসে এখন লকডাউনে কাঁপছে। তার মধ্যে নরেশের সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছে সৌরভ। নরেশ বলেছে, ভাই এখন তো শুটিং বন্ধ। তার মানে কাজ বন্ধ নয়, কিন্তু যেদিন সেট খুলবে সেদিনই সব ফাইনাল হয়ে যাবে। তাই টাকা নিয়ে এসো। এখন আমিও হিরো সিলেক্ট করিনি। হ্যাঁ, ডিরেক্টরের পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার আছে, কিন্তু 90% ক্ষেত্রে আমি যাই বলি তাই হয়। তাই কাজ তুমি পেয়ে গিয়েছো, এটা ধরেই রাখো। এখন টাকা দিতে পারলে কাজ তোমার। স্ট্রাগল না করেই বড় ব্যানারের হিরো, ভাবো একবার। সৌরভ ভেবেছে নাম চেঞ্জ, টাকা, সবকিছু নিয়ে। নাম চেঞ্জ নিয়ে ওর কোনো আপত্তি নেই, কিন্তু ওর নিজের একটা নাম দরকার। দরকারে বাবার নামও রাজ কাপুর করতে ওর কোনো আপত্তি নেই, কিন্তু টাকা, সেটার কি হবে? হবে, সেটারও ব্যবস্থা হবে। তাই তো গত বছর থেকে ডেইজিকে পটিয়েছে। মালদার বাপের মেয়ে, ভেবেছিল ভালোই মালকড়ি বের হবে ওর থেকে, কিন্তু মেয়ে অত সহজ নয়। তার এক কথা, পালিয়ে যেতে হবে। পালাবে? প্রথমে দ্বিধা ছিল সৌরর, টাকার কি হবে, স্বপ্নের কি হবে? রদ্দিওয়ালা তো কিনবে না। ফলে একটা স্বর করেছিল মনে মনে। ডেইজির সামনে সৌরভ দুঃখী দুঃখী মুখ করে টাকার কথা তুলেছিল। বলেছিল পালাতে পারে, কিন্তু টাকা পাবে কোথায়? কলকাতায় যেতে হলে তো টাকা চাই। তবে ডেইজি অভয় দিয়েছিল ওকে। তারপরেই ওকে দিয়েছিল 6 লাখের হিসেব। ভগবান মানে না সৌরভ, কিন্তু সেই দিন হেব্বি ইচ্ছা করছিল ভগবান মানতে। এইভাবেও স্বপ্ন সত্যি হয়? মাইরি। রাখাল পোদ্দার লোকটার থেকে যদি আরেকটু বেশি বের করতে পারতো। ইস, বাবা যদি জানতে পেরে যায়, ওকে প্রে দিয়ে শুধু বৃন্দাবন নয়, একদম 51 পিঠ দেখিয়ে ছাড়বে। ঠাকুরদার ঘড়ি, বাড়ির এয়ারলুম বলে কথা, কিন্তু ওকে পেলে তো পেদাবে। ওর ঘড়ি থেকে কি লাভ যদি না প্রয়োজনে লাগে? ওর বাবা জানার আগেই আজ দুপুরে কেটে পড়েছে ও, ফলে নো টেনশন। উফ, ওমপুমটাকেও ঠিক সময় মতো পাঠিয়ে দিয়েছে ভগবান। ইদানিং সৌরভ ভগবানের প্রতি একটা হেল্পফুলনেস, একটা লীলা প্রত্যক্ষ করেছে। তাতে সৌরর ভয় হচ্ছে দিনে দিনে না ও ঘোর নাস্তিক থেকে বিশাল ভক্তটক্ত কিছু হয়ে যায়। এখন মার্কেটে তো এসব ভালো চলছে। সৌর টিভিতে শুনেছে এই ঝড়টা কেলেঙ্কারি করে ছাড়বে, কিন্তু ও এটাও জানে এই ঝড়টাকেই আজকে ঢাল করে ওকে পালাতে হবে। কারণ এই অবস্থায় মানুষজন খুব কিছু খুঁজতে পারবে না। আর ওর যা প্ল্যান, তাতে সমীর বটব্যালের হাতে ধরা পড়লে সত্যি ওকে কেটে কেটে মাছেদের খাওয়াবে। রাখালের মতো ফাঁকা ডায়লগ দেবে না। হ্যাঁ, একটা প্ল্যান আছে সৌরর। না, ওটা তো রতুকেও বলেনি। রতু ওর ছোটবেলার বন্ধু, একটু বেশি ভালো ছেলে, খুব চুপচাপ টাইপ। তাই ওকে নিজের অনেক কথাই সৌর বলে। এমনকি এখান থেকে পালাবার পর নিজের বাবাকে দেওয়ার জন্য একটা চিঠিরও দায়িত্ব রতুকে দিয়ে এসেছে ও। কিন্তু তাই বলে সবটা ওকে বলার নয়, কারণ ও বুঝেছে এই শেষের ব্যাপারটুকু নিজের কাছে না রাখতে পারলে ওর আর ঋত্বিক রোশন হওয়া হবে না। রতুর ভালো নাম দেদীপ্যমান সেন শর্মা, কিন্তু এত জোরদার একটা নাম থাকা সত্ত্বেও সবাই যে কেন ওকে রতু রতু বলে ডাকে কে জানে। মানে স্কুলে কলেজে
এমনকি এখন যে ইউনিভার্সিটিতে পড়ে সেখানেও সবাই ওকে রতু বলে। রতুর ভালো লাগে না, কিন্তু কি করবে, রতু কাউকে যেই কিছু মুখ ফুটে বলতে পারে না। সৌর সেজন্য ওকে বলে, তুই হলি ব্যাংকের ভল্ট, তোকে মন খুলে কথা বলে আমি হালকা হতে পারি, না হলে শালা কবেই পেট ফেটে মরে যেতাম। সৌর যাতে পেট ফেটে না মরে সেই জন্য ওকে এই মারাত্মক কথাটা বলে গিয়েছে। কিন্তু এদিকে রতুর যে বুক ফেটে মরার উপক্রম হয়েছে এখন। সারা পৃথিবীর কাছে ওর বুকের যে কোনো দাম নেই সেটা রতু জানে। বাড়িতে প্রচন্ড রাগী বাবা সারাক্ষণ কোর্ট কাচারি আর মক্কেল নিয়ে ব্যস্ত থাকে। মা তার নিজের বাড়ির কাজ, আর ঠাকুরদা ঠাকুমা পরিচর্যা নিয়ে ব্যস্ত। দিদি কলকাতায়, ওর দিকে কেউ তাকায় না। এই যে করোনা ভাইরাসের জন্য ও ফিরেছে কলকাতা থেকে, সেটাও যেন কারোর মনেই নেই। দিদি কিন্তু ফেরেনি কলকাতা থেকে, ইচ্ছে করেই ফেরেনি। ওকে বলেছে, কে ফিরবে এই অজপাড়া গায়ে? আমি পাগল নাকি? কলকাতাতেই দিব্যি আছি। তুই বেকার হোস্টেল ছেড়ে বাড়ি গেলি কেন রে? রতু চুপ করে থেকেছে। আসলে ওর বাড়ি ফিরে আসার কারণটা যে কি সেটা আজ অব্দি কাউকে বলতে পারেনি ও, বোধহয় পারবেও না। এমন ভাবে ক্লাস 9-এ দিলীপ স্যারের কোচিনে কি কুক্ষণেই না ভর্তি হয়েছিল। দিলীপ স্যার মাধ্যমিকের স্টুডেন্টদের ভৌতবিজ্ঞান আর উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের কেমিস্ট্রি পড়ান। এই অঞ্চলে খুব নামডাক। বাবা তাই স্যারের কোচিনে ভর্তি করে দিয়ে এসেছিলেন। আর প্রথম দিনেই ও দেখেছিল ডেইজিকে। ব্যাস, ফার্স্ট ওভারেই অল ডাউন। তারপর থেকে এত বছর ও শুধু দেখেই গিয়েছে, কোনো দিনও ওর মনের কথা বলতে পারেনি। এটা ওটা নানান কথা হয়েছে ওদের মধ্যে, মানে যেমন পরীক্ষায় কি আসতে পারে, কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, বা 12-এর পরে কেন জয়েন্ট না দিয়ে রতু কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে চায়, রতু জীবনে কি হতে চায়, এইসব। কিন্তু এইসব তো বাড়তি কথা, অপ্রয়োজনীয়। মানে রতুর কাছে, ওর কাছে তো গুরুত্বপূর্ণ ছিল এটাই যে ডেইজি ওর সামনে দাঁড়িয়ে কথা বলছে এবং হাসছে। অত সুন্দর আঙুল দিয়ে কপালে ওর চোখের ওপর এসে পড়া চুলগুলো কানের পিছনে সরিয়ে দিচ্ছে। ওর মাঝে মাঝে মনে হয় এই অঞ্চলে ডেইজির মতো নামটা কে রাখলো মেয়েটার। তবে এটাও জিজ্ঞেস করতে পারেনি ও। রতুর আজকাল মাঝে মাঝে মনে হয় ও ডেইজিরই পুণ্যির মতো। সেই ক্লাস 12-এ পড়ার সময় একবার তো ডেইজি জিজ্ঞেস করেছিল, কিন্তু তাও কিছু বলতে পারেনি রতু। টিউশন থেকে সেদিন দেরি করে ফিরেছিল ওরা। ডেইজি ওকে বলেছিল একটু এগিয়ে দিতে। সেই সন্ধেবেলায় জ্যোৎস্নায় ছমছম করছিল নোনাবুড়োতলা, হাওয়া দিচ্ছিল খুব। ডেইজিদের বাড়ির কাছে একটা বড় বাঁশবন আছে। সেইখানে এসে ডেইজি হালকা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিল, তুই আমায় কিছু বলবি? রতু পাথরের মতন স্থির হয়ে গিয়েছিল। কি বলবে ও? সেই ক্লাস 9 থেকে এই 12, অনন্ত মহাবিশ্বের সমস্ত শব্দই ওর মধ্যে এসে জমা হয়েছিল ডেইজির জন্য। কিন্তু এমন হাওয়ায়, এমন ঝিরিঝিরি জ্যোৎস্নায় ডেইজির থেকে দুহাত দূরে দাঁড়িয়ে কি কথাগুলো বলতে পারে রতু? শব্দ তো তুচ্ছ, এই মহাবিশ্ব, তার সমস্ত প্রাণী উদ্ভিদ জগৎ সব তুচ্ছ। দুজনের মধ্যেকার এই নিস্তব্ধতাই তো একমাত্র সত্য, তাই না? সেখানে কি কিছু বলা যায়? ঠিক আছে, কিছু বলিস না। সামান্য হেসে ওই আলো ছায়া জাফরি কাটা মাটির ওপর পা ফেলে হেঁটে গিয়েছিল ডেইজি। বলতে পারলাম না, সামান্য একটা বাক্য বলতে পারলাম না।
নিজেকে মাটিতে ফেলে বেধড়ক মারতে ইচ্ছা করেছিল রতুর, কিন্তু তা না করে সেই জ্যোৎস্নায় পাগল হাওয়ার মধ্যে দাঁড়িয়ে রতু শুধু দেখেছিল ডেইজির ওই চলে যাওয়াটুকু, আর বুঝেছিল এই সুন্দর শূন্য জ্যোৎস্না আর কোনো দিন ফিরে আসবে না নোনা বুড়ো তলায়। সেই দিন আর আজকের দিন ঠিক একই রকম লাগছে রতুর। গতকাল সৌর এসে বলে গিয়েছিল ও আর ডেইজি নাকি আজ পালিয়ে যাচ্ছে। তারপর একটা মুখবন্ধ চিঠি ওর হাতে দিয়ে বলেছিল ও কাউকে কিছু বলে না বলেই ওর সঙ্গে এমন হবে, আর এটাও হতে দেবে। সত্যি রতো ঘড়ির দিকে তাকালো, প্রায় 2টো বাজে। ওরা 2:30তে দেখা করবে না? তেমনই তো বলেছিল সৌর। এখনো 8 ঘন্টা সময় আছে। কি করা উচিত ওর? ঘরের বড় আয়নায় নিজেকে দেখল রতু। দেখল আয়নার ভেতর থেকে অবিকল পুন্নি তাকিয়ে আছে ওর দিকে। পুন্নির জন্য একটা রেনকোট বানিয়েছে ডেইজি, প্লাস্টিক কেটে আগুন গলিয়ে পেস্ট করে। জামার মতো একটা রেনকোট, সারা শরীর এতে ঢেকে থাকবে, আর মাথাও বৃষ্টির হাত থেকে বাঁচবে। একটা কাপড়ের মধ্যে ওর কাছে যে গয়নাগুলো ছিল সেগুলো জড়িয়ে কুর্তির নিচে কোমরের বেল্টের মতো করে বেঁধেছে ডেইজি, আর প্লাস্টিকের একটা ফোল্ডারের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে পিঠের দিকে কোমরের কাছে গুজে রেখেছে। এসবের ওপর একটা লাল রেনকোট পরেছে। একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই সুযোগে বাড়ি থেকে পালাতে না পারলে আর কোনো দিনই পারবে না। এখন চারিদিকে ভাইরাসের জন্য লকডাউন, তাই এখন যদি কলকাতায় গিয়ে থানা গাড়তে পারে, তাহলে আবার যখন কলেজ ইউনিভার্সিটি খুলবে তখন টুক করে ভর্তি হয়ে যেতে পারবে। এখানে থাকলে কিছুতেই মা ওকে ভর্তি হতে দেবে না, তাই এই কুয়ো থেকে বেরোতেই হবে ওকে। মোবাইলটা অফ করে কুর্তির সাইড পকেটে ঢোকালো ডেইজি। তারপর পুন্নিকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার দিকে এগোলো। বাইরে বৃষ্টি পড়ছে, হাওয়াও বইছে ভালো। ডেইজি বলল ওই বাড়ির পাশে চিত্রার কাছে একটা বই আনতে যাবে। মা উদ্বেগ গলায় বলল, আরে ঝড় শুরু হয়ে গেছে তো। এখনো হয়নি, তুমি ভেবো না, ঘুমাও, আমি যাব আর আসব। মা বিরক্ত হলেও সরে গেল জানলা থেকে। দুপুরে মা ঘুমোয়, সঙ্গে বাড়ির কাজের লোকজনও। আর বাবা নিশ্চয়ই নিজের ঘরেই আছে। কেমন একটা মন খারাপ লাগছে ডেইজির। এই বাড়ি, উঠোন, বাগান, গাছপালা সবকিছুর সঙ্গে কোথায় যেন সুতোয় বাঁধা ছিল। এটা এতদিন বুঝতে পারেনি, কিন্তু এখন পারছে। বাবার জন্য, মায়ের জন্য কেমন করছে মনটা। মা গতকাল মেরেছে, রাগ হয়েছে ওর, তবুও বাড়ির দরজা পেরোতে পেরোতেই কেমন যেন সব রাগ মিলিয়ে গিয়েছে। তবু ওর থামলে হবে না, এগোতে হবে। ডেইজি নিজেকে বলল, কলম্বাস নিজের বাবা মার জন্য মন খারাপ করে বাড়িতে বসে থাকলে কোনো দিন আমেরিকায় পৌঁছাতে পারতো না। চোয়াল শক্ত করে দ্রুত এগোলো ডেইজি। মন্দিরের মধ্যে থেকে লুকিয়ে রাখা ব্যাগটা পিঠে নিয়ে নিল। তারপর বাগান পেরিয়ে রাস্তায় উঠে পড়ল। একবার বাড়ির দিকে ঘুরে তাকালো ডেইজি। সন্ধ্যের আগে কারোর খেয়াল পড়বে না ও কোথায়, কিন্তু হাওয়া অফিসের কথা মানলে তখন চারিদিকে রাম রাবণের যুদ্ধ হবে। দেখা যাক। ডেইজি বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় আরেকবার থামলো। এখানেও যে জড়িয়ে রয়েছে স্মৃতি। সেই ক্লাস 12, জ্যোৎস্নার সন্ধে, পাগল হওয়ার সময়, আর একটা ছেলে যে না তাকিয়েও সারাক্ষণ তাকিয়ে থাকতো। কিন্তু এসবেও আটকালে চলবে না, ওকে এগোতে হবে, এগোতেই হবে। কোনো দিন এসবকে পাত্তা দেয়নি ও। সৌরর সঙ্গে প্রেমটাও করেছে একদিন ওর সাহায্যে এখান থেকে পালিয়ে যাবে বলে। এই কুয়ো ছেড়ে বড় সমুদ্রে বাঁচতে চাই ডেইজি।
অন্যের ঠিক করে দেওয়া জীবন নিয়ে ও থাকতে পারবে না। ওর কাণ্ডজ্ঞান আছে না নেই সেটাও ও জানে না, শুধু জানে ওর মধ্যে এই হাত পা বাঁধা জীবন মেনে নেওয়া কখনোই সম্ভব না। পথঘাট ফাঁকা, বৃষ্টিটা আরো বাড়ল, হাওয়াও যেন পাগল হলো আরেকটু বেশি। পুন্নিকে বুকে আঁকড়ে আবছা গ্রামপথ ধরে পোড়া চৌধুরী বাড়ির দিকে এগোতে লাগলো ডেইজি। চৌধুরীদের পোড়ো বাড়িটা ছোট থেকেই দেখছে সৌর। শুনেছে এই বাড়িটা নাকি 100 বছর ধরেই এমন অবস্থাতেই আছে। 100 বছর! এই গ্রামের লোকেদের কোনো সময়ের হুঁশ নেই। 1 কিলোমিটারকে বলে 10 কিলোমিটার, 5 কেজি মাছকে বলে 50 কেজি মাছ। পাকুদের জোড়া বাচ্চা হলো, এদিকে গায়ে খবর হয়ে গেল নাকি পাকু দিদির একসঙ্গে 5টা বাচ্চা হয়েছে। এই যে সৌর মাধ্যমিকে 2nd ডিভিশন পেল, তাতেও গায়ে রটে গিয়েছিল ও 4টে বিষয়ে ফেল করেছে। ছ্যা ছ্যা, এই গ্রামে মানুষ থাকে! নরেশ পাজা ভাগ্যিস এসেছিল জীবনে। আর বোকা ডেইজিটাও ফেসেছিল 6 লাখ। উফ, ভগবান তুমি মাইরি সত্যিই আছো। সে আজ সেদ্ধ সায়েন্স পড়ার লোকজন যাই বলুক, চৌধুরী বাড়ির পার্টি কোটাটা এখনো একটু ঠিক আছে। বাইক নিয়ে তার তলায় দাঁড়িয়ে রয়েছে সৌরভ। বাড়িটার যা হাল, ঝড়ে না ভেঙে পড়ে। ঘড়ি দেখলো সৌরভ, বৃষ্টির তোড়জোড়ের সঙ্গে হাওয়ার পাগলামোটাও বেড়েছে। জলের ছাটে মনে হচ্ছে শিফনের ওড়না দুলছে চারিদিকে। আসবে তো মেয়েটা, না এলেই তো প্ল্যানটা চৌপাট হয়ে যাবে। আচমকা আবছায়ার মধ্যেও লাল রেনকোট দেখা গেল। ওই যে আসছে। শেডের নিচে আছে বলে এতক্ষণ নিজের রেনকোটটা বুকের কাছে খুলে রেখেছিল সৌর। এবার টেনে বন্ধ করে মাথার হুড টেনে দিল। সময় নেই, হাওয়ার জোর আরো বাড়ার আগে অন্য গ্রামের স্টোম শেল্টারে গিয়ে পৌঁছতে হবে, না হলে খুব বিপদ। গাছ, ইলেকট্রিকের পোল যদি একবার পড়তে থাকে খুব ঝামেলা হবে। এই যে ঝড় বৃষ্টির শব্দের উপর গলা তুলে চিৎকার করে ডাকলো সৌর। ডেইজি এগিয়ে এলো দ্রুত, হাওয়াও যেন বাড়লো আরো কিছুটা। পার্টিকর তলায় এসে মাথা থেকে লাল রেনকোটের ঢাকনাটা সরিয়ে দিল ডেইজি। সৌর হাসলো, যাক এসেছে। ডেইজি বলল, ঝড় বাড়ছে তো, যেতে পারবো? সৌর বলল, সে ঠিক হবে। আর হাতে কি তোমার? এ কি বিড়াল, এটা নিয়ে কি হবে? আমাদের সঙ্গে যাবে, ডেইজি কেমন একটা জেদের গলায় বলল। সৌর তাকালো ডেইজির দিকে, তারপর কিছু না বলে গাড়িটা স্টার্ট করলো। ডেইজি বসতে গেল বাইকের পেছনে। সৌর হাত তুলে বলল, আরে দাঁড়াও, আমার ব্যাগটা বুকের দিকে নি। আর তুমি সব এনেছো তো? ডেইজি মাথা নাড়ল, হাতের ব্যাগটা বাড়িয়ে দিল সৌরর দিকে। সৌর চোয়াল শক্ত করলো, এই সুযোগটাই খুঁজছিল ও। এই যে পিঠের সেই ব্যাগ, এতেই ওর লক্ষ্যবস্তু রয়েছে। ও ডেইজির কথা শেষ করতে দিল না, বরং বাড়িয়ে দেওয়া ভেজা ব্যাগটা নিয়ে চট করে গাড়ির সামনে রাখলো। তারপর ডেইজির পিছনের দিকে তাকিয়ে বলল, আরে ওটা কে? ডেইজি সামান্য চমকে পিছন দিকে তাকালো, আর এই সুযোগে সৌর ধাক্কা দিয়ে ডেইজিকে ফেলে দিল মাটিতে, আর সঙ্গে সঙ্গে গাড়িটা স্পিড তুলে বেরিয়ে গেল জলের ওড়না ভেদ করে। মুক্তি! নিজের মনে চিৎকার করে উঠল সৌর। ও ডেইজিকে বলেছে বটে পাশের গ্রামে স্টোম শেল্টারে যাবে বলে, কিন্তু যাবে আসলে 2টো গ্রাম পরের শেল্টারে। ডেইজি যদি ওর বাবাকে বলে লোক জোগাড় করে। কোনোদিনই ওর ডেইজিকে নিয়ে পালাবার কোনো ইচ্ছে ছিল না। ওর তো শুধু এই গয়নাটা হাতাবার প্ল্যান ছিল। ডেইজির ব্যাগটা সামনের বুকের দিকে গলিয়ে ধরে আছে। ফাঁকা রাস্তা, সাইক্লোনে কাঁপছে চরাচর, বৃষ্টি নামছে বর্ষার মতো। তার মধ্যে দিয়ে নিজের স্বপ্নের দিকে দ্রুত বাইক চালিয়ে দিল সৌর। হাওয়াই চটিটা খুলে ফেলে দিয়ে এবার দৌড়তে লাগলো রতু। বড্ড দেরি করে ফেলেছে ও।
ডেইজি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে 15 মিনিট আগে। না, রতু ডেইজির মাকে বলতে পারেনি সত্যিটা। বললে ওকে এখন 1000টা কৈফিয়ত দিতে হবে। তার চেয়েও নিজেই একবার খুঁজে দেখবে। ডেইজির মা বলেছে ডেইজি নাকি পাশের বাড়িতে গিয়েছে। এটা যে সত্যি নয় সেটা রতু জানে। তাই রতু আর দাঁড়ায়নি, এই বৃষ্টির মধ্যে দৌড় লাগিয়েছে পোড়ো বাড়ির দিকে। আসলে ও আর মানতে পারেনি যে ডেইজি সৌরর সঙ্গে পালিয়ে যাবে। আরে এইভাবে কারোর সঙ্গে মাত্র কয়েক মাসের সম্পর্কে কেউ সব ছেড়ে চলে যায়? পাগল নাকি? ডেইজিকে আটকাতেই হবে। তাছাড়া তাছাড়া ওর যে কষ্ট হচ্ছে। আর কতদিন পুণ্যি হয়ে থাকবে ও? ওই দূরে পোড়ো চৌধুরী বাড়ি। হাওয়ায় গোটা বাড়িটা রাক্ষসের মতো থরথর করে কাঁপছে। মোটা চাদরের মতন বৃষ্টির তোড় ঢেকে ফেলেছে নোনা বুড়োতলা। রতু তার মধ্যেও দেখতে পেল ডেইজিকে, লাল রেনকোটে ঢাকা, মাটিতে পড়ে আছে উপুড় হয়ে। কি হয়েছে ওর? রতু ভয়ে আরো জোরে দৌড় দিল ওর কাছে। কোনো বিপদ হলো কি? ডেইজি ওর স্পর্শ পেয়ে মুখ তুলে তাকালো। তুই? রতু বলল, সৌরর সঙ্গে যাস না, ওর সঙ্গে। ওকে কথা শেষ করতে না দিয়েই ডেইজি কান্নায় ভেঙে পড়ল। ওই জানোয়ারটা আমায় ধাক্কা মেরে ফেলে আমার পিঠের ব্যাগ নিয়ে পালিয়েছে। শয়তানটা ভেবেছে আমার গয়না আছে ওর মধ্যে। রতু ভ্যাবাচাকা খেয়ে গেল। এই জন্য সৌর পালাবার প্ল্যান করেছিল? ওর টাকার দরকার? ও বলল, তুই কাঁদিস না, এসব প্রেম নয়। ডেজি বলল, আরে আমার কলকাতা যাওয়াটা মিস হয়ে গেল। কে ওর সঙ্গে পালাচ্ছিল, প্রেম না হাতি? আমি যেতাম তোর দিদির কাছে। লকডাউনের পর সব খুললেই ইউনিভার্সিটিতে ভর্তি হতাম। মা তো আমায় যেতে দিত না। কিন্তু শয়তানটা। রতু জিজ্ঞেস করলো, সব নিয়ে গিয়েছে? জামা কাপড়ের ব্যাগ নিয়ে গিয়েছে, গয়না সার্টিফিকেট আমার কাছে। এখন কি করি আমি? সামনে স্কুলে চল, ওখানে শেল্টার করা হয়েছে। বাড়ি অনেকটা দূর, যাওয়া যাবে না। রতু কথাটা বলা মাত্র সামান্য দূরে বিশাল জোরে একটা শব্দ হলো। মনে হলো কোনো গাছ ভেঙে পড়লো। চল, এই বাড়িটা না হলে আমাদের মাথায় ভেঙে পড়বে। তোর যে কি বুদ্ধি! এখন ভালোই ভালোই পৌঁছতে পারলে হয়। রতু এক ঝটকায় ডেইজিকে দাঁড় করিয়ে পার্টিকোর তলা থেকে বেরিয়ে এনে রাস্তায় এসে নামলো। স্কুল বাড়ি কাছেই, কিন্তু চারিদিকে যেন প্রলয় নাচন শুরু হয়েছে। ঝড় বৃষ্টিতে সব আবছা। ডেইজি আর পুন্নিকে বুকের কাছে জাপটে ধরে এগোতে লাগলো রতু। আশেপাশে গাছ আর গাছের ডাল ভেঙে পড়ছে। সামান্য দূরে একটা ইলেকট্রিক পোল মরমর করে ভেঙে পড়লো চৌধুরী পোড়ো বাড়িটার ওপর। বিশাল শব্দ করে পার্টিকোট সহ একটা অংশ বসে গেল। রতু আর তাকালো না, বরং আরো জোরে পা চালালো। খালি পায়ে ব্যথা লাগছে, কিন্তু এখন ওসব দেখার সময় নেই। ওই দেখা যাচ্ছে স্কুল বাড়ি। স্কুলের সামনে এসে কলাপসিপাল গেটে যখন ধাক্কা দিল রতু, ঠিক তখনই একটা টিন উড়ে এসে লাগলো স্কুলের সামনের বট গাছে। স্কুলের গেট খুলে দিল দারোয়ান। রতু ডেইজি আর পুন্নিকে নিয়ে কোনো মতে ঢুকলো। বেশ কিছুজন মানুষ জড়ো হয়েছে। এদিক ওদিক তাকালো। সব প্রায় অন্ধকার, কারেন্ট নেই। সবাইকে সবার থেকে দূরে থাকতে বলা হয়েছে সংক্রমণের জন্য। কিন্তু এমন দুর্যোগে প্রাণ বাঁচাতে পারলেই হলো, ওইসব সংক্রমণের কথা সবাই ভুলে গিয়েছে। বাইরে তাণ্ডব হচ্ছে, স্কুল বাড়িটাও কাঁপছে থরথর করে। তাও এখানে নিরাপদ ওরা। ডেইজিকে স্কুল দালানের একটা ফাঁকা জায়গায় টেনে নিয়ে গেল রতু। খুব বাঁচান বেঁচে গিয়েছে আজ। নিজের গায়ের থেকে রেনকোটটা খুলে পাশের একটা পেরেকে ঝুলিয়ে রতু বলল, বাড়িতে একটা ফোন করে দে, কাকু কাকিমা চিন্তা করবেন। কি যে করিস, একটা কাণ্ডজ্ঞান নেই তোর। ডেইজি কিছু না বলে পুন্নিকে জাপটে ধরে তাকিয়ে রইল ওর দিকে। রতু কি বলবে বুঝতে পারল না। বাইরে থেকে ঘষা কাঁচরঙা আলো আসছে। ডেইজির বাদামি চোখের দিকে তাকাতে পারছে না ও। তাও রতু কোনো মতে বলল, কি হলো, বাড়িতে ফোন কর। নাকি সঙ্গে ফোন নেই? আমারটা আমি নিয়ে আসিনি, কর ফোন। আর তোর কলকাতায় পড়তে যাবার ব্যাপারটা আমি দেখব।
কথা দিচ্ছি। কাকুকে আমার বাবা বলবে। জানিসই তো তোর বাবা আমার বাবার ক্লায়েন্ট। দিদির কাছে থেকে পড়বি তুই। আর কখনো এমন কিছু করবি না, কখনো না, বুঝেছিস? কেন? ডেইজি তাকালো রতুর দিকে। কেন মানে? এইভাবে পড়ার জন্য এই পরিস্থিতিতে বাড়ি থেকে পালায়? তুই কি পাগল? মানে একটুও বুদ্ধি নেই? রতুর রাগ হয়ে গেল। না সেই কেন নয়? আমি জিজ্ঞেস করছি, তোর কি? তুই কেন এই ঝড় মাথায় আমাকে খুঁজতে এসেছিলিস? রতু থমকে গেল। বাইরে ঝড়ের শব্দ বাড়ল আরো। গাছ পড়ল, লাইটের পোল ভাঙল, পোড়ো চৌধুরী বাড়ির আরেকটা অংশও ভেঙে পড়ল শব্দ করে। কিন্তু রতু কিছু বলতে পারল না। সব কথা কি বলতেই হয়? কিছু কি বুঝে নিতে নেই? ডেইজি হাতটা ধরল রতুর, বলল, তোকে বলতেই হবে। কেন এসেছিস তুই? বল। রতু কিছু না বলে মাথা নামিয়ে নিল এবার। বলবে? এবার কি সাহস করে বলেই দেবে? ভাইরাস আক্রান্ত, ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া এই সময় দাঁড়িয়ে কি চুপ করে থাকবে রতু? পুণ্যির মতো বোবা হয়ে থাকবে? এই তো একটা সামান্য জীবন, জ্বলন্ত দেশলাই কাঠির চেয়েও ক্ষণস্থায়ী। সেখানে কিসের এত দ্বিধা, কিসের এত লজ্জা? রতুর দম বন্ধ হয়ে এলো। ডেইজি বোঝে না, কেন বোঝে না যে সব ঝোড়ো চোখে দেখা যায় না? ডেইজি স্থির গলায় বলল, কি হলো বল। রতু মুখ তুলল, কিন্তু কিছু বলার আগেই ওদের চমকে দিয়ে প্লাস্টিকে জড়ানো ছোট্ট পুন্নি আড়মোড়া ভাঙল। ছোট্ট লাল জিভ বের করে হাই তুলল। তারপর হঠাৎ মিহি চিনির মতো গলায় বলল, মিয়াও।